হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। তো আমাদের পড়বে কত নম্বর পৃষ্ঠা অবধি জানো? আমাদের পরিবেশটা পড়বে আমাদের 65 নম্বর পৃষ্ঠা অবধি। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার একটু আলাদা আছে। আমরা আজকে আমার বই অনুযায়ী 95, আমার বইয়ের এই ছবিগুলো একটু মোটা মোটা করা আছে, ওই জন্য পৃষ্ঠা নাম্বারটা বেশি চলছে। তোমাদের বইয়ে কত নম্বর পৃষ্ঠা দেখে নাও। অসুখ থেকে বাঁচতে খাবার। তাহলে আমরা আজকে দেখব ক্লাসিফিকেশন অফ খাবার, খাবার কত রকমের হয়, সেই খাবারগুলো আমরা কেমন খাই, অসুখ থেকে বাঁচতে আমরা কি করি, সেগুলো আমরা ভালো করে বুঝে নেব। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে কিভাবে লাইভ ক্লাস করছে দেখে নাও। আর যদি তোমরাও এরকমভাবে লাইভ ক্লাস করতে চাও তাহলে আমাকে আমার অ্যাপটা ডাউনলোড করে নিও। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের ক্লাস 4 কোর্সে জয়েন করে যাবে। চলো আমরা দেখি আমাদের আজকে পড়াশোনা। সঙ্গে কে কে আছে দেখে নেব। সম্প্রীত আছে, অর্ণব আছে, শিবম আছে, বর্ষা আছে, কৃত্তিকা আছে। তো ফট করে আমি সম্প্রীতকে ধরি। সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? এই পড়াটা তোমাদের বইয়ে কত নম্বর পেজে আছে? এই পড়াটা স্যার দাঁড়ান, শরীর অধ্যায়ের মধ্যে আছে, দেখো। পেয়েছো? পাওনি? না কই বাবা পরিবেশ বইটা? পাওনি? না স্যার। কত নম্বরে? 95, আমার বইয়ে 95 পেজে আছে। তোমাদের বইয়ে কত নম্বর পেজে আছে একটু দেখো। শরীর বলে অধ্যায় আছে, দেখো। শরীর দেখো 27 থেকে 45, 35, 33 পেজে দেখো তো। কাজ করার জন্য খাবার চাই, যে খাবার খেয়ে সুস্থ থাকবো। 35 এটা তো অনেক হয়ে গেল। 38 তোটা। এই দেখো শ্বাসবায়ু কত নম্বর পৃষ্ঠায় আছে দেখো তো। কাজ করা যায়। এর আগে আমরা কি পড়েছিলাম? এর আগে আমরা পড়েছিলাম আমরা কই, এই দেখো খাবার হজম হলো। খাবার হজম হলো পড়েছিলাম, আমরা মুখ দিয়ে খাবার। অসুখ থেকে বাঁচতে খাবার, দেখো পেজ নাম্বার 34-এ আছে। পেয়েছো? হ্যাঁ, পেজ নাম্বার 34-এ দেখো, অসুখ থেকে বাঁচতে খাবার। এইটা আমরা আজকে পড়বো। তোমাদের বইয়ে 34 আর আমার বইয়ে 95। আমারটা মোটা মোটা করে করা আছে, তো ওই জন্য 34 নম্বর পেজটা বার করে নাও সবাই। চলো একটু পড়ো। আনিসুর চাচা অনেকদিন পর পালানদের বাড়িতে এলেন। পালানের বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আনিসুর, এতদিন আসিনি কেন? আনিসুর বললেন, খুব জ্বরে ভুগছিলাম কদিন, তারপর থেকে খাবারে অরুচি, বেশ দুর্বল লাগছে। পালানের বাবা বললেন, তোমাকে তো বারবার বলতাম ঠিক মতো খাওয়া দাওয়া করতে, এত পরিশ্রম করলে কি আর শরীর থাকবে? সময় মতো খাবার খেলে শরীরটা এত দুর্বল হতো না। ডাক্তার কি তাহলে আমরা এই যে বারবার অসুখে পড়ি বা বারবার অসুস্থ হয়ে যাই কেন? কারণ আমরা যদি ধরো, আমাদের শক্তি পাওয়ার একটাই রাস্তা, খাবার খেলে আমরা শক্তি পাই। এই খাবারও আবার অনেক রকমের হয়,
সব খাবারেই শক্তি আসে না, সব খাবারেই অসুখ থেকে বাঁচানো যায় না। যেমন ধরো জল, জল একটা খাবার, এমন জিনিস যেটা খেলে আমাদের কোনো উপকার নেই, কিন্তু আবার জল ছাড়া আমরা চলতেও পারবো না। কারণ এই জলটা কি করে, সমস্ত রকমের খাবারকে গুলে আমাদের শরীরে গহনের উপযুক্ত করে তোলে, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, আমাদের শরীরটাকে থলথলে ভাব, তরল ভাবটা বজায় রাখে। আবার আমরা মাংস খাই, এই মাংস খেলে কি হয়, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ আমরা কাজ করতে পারি বেশি পরিমাণে, এটাতে প্রচুর শক্তি আছে। আবার যদি আমরা চাল ধান ভাত খাই, এই ভাতে আবার শর্করা জাতীয় খাদ্য আছে, এই শর্করা জাতীয় খাবার খেলে আমাদের শক্তি পাই, কিন্তু একটু কম। মাংসতে যতটা শক্তি পাওয়া যায় ভাতে অতটা পাওয়া যায় না। আবার কিছু কিছু খাবার আছে যেমন ভিটামিন, যেমন ধরো কমলা লেবু, কমলা লেবু খেলে আমাদের হয়তো সেরকম পেটটা ভরে না, কিন্তু ওতে থেকে আমরা ভিটামিনটা পাই। পালং শাক খেলে আমাদের অনেক ভিটামিন পাই, মটরশুঁটি খেলে আমরা ভিটামিন পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার হয়, শর্করা, প্রোটিন, ফ্যাট, বাদাম খেলে যেমন ফ্যাট হয়, তো এরকম অনেক রকমের খাবার থাকে। এই খাবারগুলোর মধ্যে কিছুটা খাবার আমাদেরকে বড় হতে সাহায্য করে, কিছুটা খাবার বাঁচতে সাহায্য করে, আর কিছুটা খাবার আমাদেরকে রোগের সঙ্গে ফাইটিং করতে সাহায্য করে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো কোনো খাবার রোগের সঙ্গে ফাইটিং করতে সাহায্য করে। তো এরকম খাবারগুলো কি কি, যেসব খাবারগুলো খেলে রোগ হবে না, রোগ থেকে আমরা বাঁচবো, এই খাবারগুলো হচ্ছে বিভিন্ন রকমের নাটস, ভিটামিন জাতীয় খাবার। হ্যাঁ, এইসব খাবার খেলে আমরা রোগ থেকে বাঁচবো। তাহলে আমাদের খাবারের তালিকায় শুধু ভাত মুড়ি রুটি রাখলে হবে না, আমাদের সব রকম রাখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তুমি সকালে কি খাও? সকালে স্যার বাদাম মুড়ি। বাদাম খেলে আমাদের বুদ্ধিটা অনেক বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। বাদামে অনেক ফ্যাট আছে, আনস্যাচুরেটেড ফ্যাট আছে, অনেক ভালো দামি দামি ফ্যাট আছে। এই বাদাম খেলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা বেড়ে যায়, আর বাদাম খেলে একটু আমরা মোটাও হতে পারি, ফ্যাট আছে বলে। হ্যাঁ, আর মুড়ি খেলে কি হয়, মুড়ি খেলে পেটটা ভরে আর একটু শক্তি পাই মুড়ি খেলে। তাহলে আমাদের খাবার খেতে হবে, আমরা প্রচুর খাবার ধরো একসঙ্গে খেয়ে গেলাম, সকালে খেলাম না, দুপুরে খেলাম না, রাতে গিয়ে একবারে এক গামলা খাবার খেয়ে নিলাম, তাহলে কি আমাদের শরীর ঠিক থাকবে? না স্যার। তাহলে আমাদেরকে 2 ঘন্টা পর পর খাবার খেতে হবে। ক ঘন্টা পর পর? 2 ঘন্টা। আমরা খাই তাই, সকালে 7টার সময় খাই, 9টার সময় মুড়ি টুড়ি খাই, আর আবার 11টার সময়, 10টা সাড়ে 10টার সময় ভাত খেয়ে স্কুলে চলে যাই, আবার স্কুল থেকে 3টের সময় ফিরে এসে আবার খাই, আর স্কুলে তো 2টোর সময় মিড ডে মিল আছে। তাহলে আমাদের 2 ঘন্টা পর পর বাচ্চাদেরকে খেতে হয়, বড় মানুষদেরকে 4 ঘন্টা পর পর খেতে হয়। তবে একবারে সব খাবার খাওয়া ঠিক নয়, আর সকাল থেকে খালি পেটে খাওয়াটাও ঠিক নয়, তাই না? না। ডাক্তারবাবু বলেছেন দীর্ঘদিন সময় মতো খাওয়া দাওয়া না করায় শরীর খারাপ হয়েছে, সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার খেলে শরীর ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। পালান ভাবলো ঠিকঠাক খাবার মানে কি, স্কুলে গিয়ে দিদিমণিকে জিজ্ঞেস করতে হবে। পরদিন ক্লাসে এসব নিয়ে আলোচনা শুরু হলো। পালানের কথা শুনে দিদিমণি বললেন, হাতি আর মশা কি খাবারের চাহিদা একই? হাতি আর মশা কি একই খাবার খায়? গরু আর বাছুর কি একই রকম খাবার খায়? শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়, তবে এমন খাবার খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে। যে খাবার খেলে আমাদের শরীরের আকার ওজন বাড়বে, তবে খাবার সময় মতো খেতে হবে। খাবার কি করতে হবে? সময় মতো খেতে হবে, যখন সকাল দুপুর সন্ধ্যা 3 বার নিয়মিত খেতে হবে। পিয়ালি বলল, দিদি মা বলেছিলেন ঠিক মতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয়। দিদি বললেন, হ্যাঁ ঠিকই তো, শাকসবজি, গাজর, পাকা পেঁপে এসব খাবার চোখের পক্ষে খুব ভালো। তাহলে কি কি খাওয়া চোখের পক্ষে ভালো? শাকসবজি, গাজর, পাকা পেঁপে চোখের পক্ষে খাওয়া ভালো। হ্যাঁ, টক জাতীয় ফল যেমন লেবু যারা খায় তাদের দাঁত আর মাড়ি সুস্থ থাকে। তাহলে লেবু বা টক জাতীয় খাবার খেলে কি সুস্থ থাকে? মাড়ি। মাড়ি কোনটা গো? দাঁত বসানো থাকে, দাঁতের তলায় যে মাংসটা থাকে সেটাকে বলা হয় মাড়ি। আনিসুর বলল, দিদি
দিদি আমার ভাই একদম দুধ মাছ এসব খেতে চাই না। সে কি কথা, ভাইকে বোঝাবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন এসব খেতে হয়, না হলে খুব রুগ্ন হয়ে যায়, চেহারাটা পাতলা হয়ে যায়, রোগা হয়ে যায়। তাহলে কি কি খেতে হবে সুস্থ থাকার জন্য? দুধ মাছ ডিম ডিম ডাল ডাল। সয়াবিন, সয়াবিন খেতে হবে। সয়াবিনে প্রচুর প্রোটিন আছে। তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো খাবার ঠিক মতো না খেলে এইরকম আর কি কি সমস্যা হতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক শিক্ষিকা সাহায্য করবে। খাবার ঠিক মতো না খেলে যে ধরনের সমস্যা হবে, 1 নম্বর প্রথমেই তো পেটে ব্যথা হবে। কি হবে? পেটে ব্যথা। তারপর 2 নম্বর বদ হজম হবে, গ্যাস হবে। বদহজম হবে। একসঙ্গে অনেক খাবার খেয়ে নিলে গ্যাস হয়ে যাবে। 3 নম্বর আর কি হবে? রোগা হয়ে যাবে, বমি রোগ হবে, রোগ। 4 নম্বর পেটে পাথর হবে, পাথর। এইটা ধরো আমাদের পেট, এটা আমাদের লিভার। হ্যাঁ, এখানে আছে গ্রন্থিগুলো, এখানে গ্রন্থিগুলো কি হজম করার গ্রন্থিগুলো, খাবার হজম করার। এবার এখান দিয়ে খাবার ঢুকছে না, কিন্তু এখান থেকে তো রস বেরোচ্ছে নাকি? হুম। এই গ্রন্থিগুলো দিয়ে রস বেরোচ্ছে, তলায় জমে যাবে। এইটাকে এখানে গিয়ে জমে গিয়ে এগুলো তখন শক্ত হয়ে গিয়ে এগুলো পাথরে পরিণত হবে। তখন পেট ব্যথা হবে, তখন ডাক্তার বলবে পাথর আছে পেটে। কি ধরনের খাবার খেলে এই সমস্যাগুলো এড়ানো যায়? পেট ব্যথা হবে না কোন ধরনের খাবার খেলে? ভাত মুড়ি খেতে হবে, তেলে ভাজা খাওয়া যাবে না। বদ হজম হবে না কোনগুলো খেলে? শশা, তারপরে তরমুজ, এইসব খাবার খেলে হজম হয় খুব। রোগ হবে না কোন খাবার খেলে? ডিম, দুধ, কলা, মাছ, মাছ। মাংস, এগুলো। পাথর হবে না কিসে? শশা খেতে হবে, বেশি করে শশা খেলে পাথর হবে না। খাবার থেকে কি পাই আমরা? খাবার থেকে শক্তি পাই। শক্তি পাবে। হ্যাঁ খাবারও স্যার। খেতে হবে, খাবারও খেতে হবে, আবার আরামও করতে হবে। তোমাকে যদি খাবার খেতে দিই প্রচুর, 1 থালা করে মাছ মাংস দিই একদম ভর্তি ভর্তি করে, কিন্তু তোমাকে ঘুমাতে না দিই, তাহলে তুমি বাঁচবে? না স্যার। তাহলে খাবারও খেতে হবে, আবার একটু ব্যায়ামও আরামও করতে হবে, করতে হবে। একটু কাজও করতে হবে, একটু আরামও করতে হবে। আমরা ঘুমালে আমাদের খাবার থেকে শক্তিটা ভেঙে যায়। মানে আমরা ধরো খেয়ে নিলাম, পেট পুরে খাবারটা খেলাম, এবার খাবারটা হজম করতে তো সময় দিতে হবে। কাজ করলে তো আমাদের হ্যাঁ, মাথাটা কাজে ব্যস্ত থাকলো, তাহলে খাবারটা কি করে হজম হবে? তার জন্য একটু রেস্ট করতে হয়। ওই জন্য খাবার খাওয়ার পরে অন্তত 10-15 মিনিট দৌড়াতে হয় না। বসে বসে থাকতে হবে। খেলতে, দৌড়াতে অথবা কাজ করতে তোমরা কি লাগে, তোমাদের কি লাগে? শক্তি লাগে। কি লাগে? শক্তি। তাহলে খাবার থেকে আমরা কি পাই? খাবার থেকে শক্তি পাই। তাহলে খাবার থেকে আমরা শক্তি পাই, আর শক্তি থেকে কাজ হয়। শক্তি থেকে কি হয়? কাজ হয়। শক্তি না থাকলে কাজ পারবে? তুমি ধরো একবারে কিচ্ছু খাওনি, 7 দিন ধরে কিছু খাওনি, তাহলে তোমার কাজ করতে পারবে? না। তাহলে কাজ করার জন্য শক্তির প্রয়োজন। কাজ করার জন্য কিসের প্রয়োজন? শক্তি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, অর্ণব বলো। অর্ণব, অর্ণব, অর্ণব। হ্যাঁ। হ্যাঁ স্যার বলুন। কাজ করার জন্য চাই খাবার, তাহলে কাজ করতে গেলে আমাদের খাবার খেতে হবে। যে বেশি কাজ করে তাকে বেশি খেতে হবে। তাহলে দেখবে আমরা যখন খেতে বসি, এখানে বাবা বসেছে, এখানে মা বসেছে, দেখবে বাবার ভাগটা একটু বেশি থাকে। কেন বলো তো? কারণ বাবা কাজ করে। বাবা অনেক কাজ করে, বাবা অনেক টেনশন করে, অনেক কাজ করে। তারপরে দেখবে মারটা আর একটু কম আছে, বাবার থেকে একটু কম, আর আমাদেরটা অল্প আছে। কেন বলো তো? আমরা অল্প কাজ করি তাই। আবার আমরা কি বলতো বারবার খাবার খাই, বাবা মারা তো বারবার খাবার খায় না, তাই না? তুমি হ্যাঁ এক্ষুনি স্যার। এক্ষুনি ভাত খেলে এক্ষুনি আইসক্রিম খাবে, এক্ষুনি আবার বলবে মা আমি বিস্কুট খাবো, বারবার খেতে পারো, কিন্তু মা বাবারা তো বারবার খেতে পারে না। সেই জন্য না। বেশি কাজ করার জন্য বেশি খাবার দরকার হয়। আচ্ছা, ফুটবল খেলতে গেলে খাবারের প্রয়োজন হয়? হ্যাঁ স্যার। বই পড়তে গেলে? বই পড়তে গেলেও খাবারের প্রয়োজন হয়। গান করতে গেলে? খাবারের প্রয়োজন হয়। রান্না করতে রান্না গেলে? করতে খাবারের প্রয়োজন হয়। দিদিমণি বললেন আমরা সবাই তো সারাদিন নানা রকম কাজ করি, কেউ কি ফ্রি বসে থাকি? তোমাকে ধরো এখন আমি ছুটি দিয়ে দিলাম, তুমি কি চুপচাপ এমনি করে বসে থাকবে? না স্যার। কি করবে?
এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, একটু ঘুমাবে, আবার উঠবে, আবার এই করবে সেই করবে, লাস্টে গিয়ে ঘুমিয়ে যাবে। তাহলে এই যে এই করা সেই করা, চিন্তা করা, খাতা লেখালেখি করা, সবগুলোর জন্য কি দরকার? শক্তি দরকার। খাবার সব কাজ করার জন্য শক্তি দরকার। সারাদিন তোমরা কি কি কাজ করো তার একটা তালিকা তৈরি করো। প্রথমে ঘুম থেকে উঠেই আমরা পটি করি, বাইরে বাথরুম করি না, বাথরুম পায়খানা করি। হুম বাথরুম করে তারপরে কি করি আমরা? দাঁত মাজি। দাঁত মাজি, তারপরে আমরা মুখ ধুই। মুখ ধুই, তারপর স্যার পড়াশোনা করি, তারপরে আমরা খাবার খাই। খাবার খাবার খাই, খাই, খাবার খেয়ে আমরা পড়াশোনা করি। করি, পড়াশোনার মাঝে মাঝে একটু দৌড়াদৌড়ি করি। স্যার তারপরে খেলাধুলো করি। না, এবার পড়াশোনা করতে গিয়ে এইটা ওইটা, এইটা নিয়ে আই, ওইটা নিয়ে আই, এই করি সেই করি। তারপরে আমরা স্নান করি, তারপরে স্কুল যাই। স্কুলে গিয়ে আবার একটু খেলাধুলা করি, তারপরে ঘন্টা পড়ে যাই, ঘন্টা প্রার্থনা করি। প্রার্থনার পরে আমরা কি করি? পড়াশোনা করি, স্যাররা পড়ায় আমরা শুনি, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে টিফিন, টিফিনে আমরা কি করি? খাবার খাই। টিফিনে খাবার খাই, খাবার খেয়ে আবার পড়াশোনা করি। আবার টিফিন পড়াশোনা বসার করি, আগে তারপর যদি টিফিন বসার আগে একটু ফাঁকা পেলে কি করি? খেলা করি। খেলা করি। খেলা পরে আবার পড়াশোনা করে ছুটি হলে বাড়ি আসি, বাড়ি এসে আবার খেলি। তাহলে দেখো এমন ভাবে আমাদের জীবনটা তৈরি হয়েছে, একটু কাজ, একটু খেলা, একটু আরাম করা, এরকম ভাবে তৈরি হয়েছে না? হ্যাঁ স্যার। তাহলে বিরাম কাজেরই অঙ্গ, একসাথে গাথা। তাহলে বিরাম মানে বিশ্রামটা হচ্ছে কাজেরই অঙ্গ। আমরা যদি শুধু কাজ করি, বিরাম কাজেরই অঙ্গ, কাজের মধ্যেই পড়ে। বিরামটাও একটা কাজ, বিশ্রাম করাটাও কাজ, একসাথে গাথা। বিরাম কাজেরই অঙ্গ, একসাথে গাথা। নয়নের অংশ যথা নয়নের পাতা। তাহলে কাজের অঙ্গ স্যার কি? হ্যাঁ, ছবিটা আটকে গেছে। তাহলে বিরাম করা, বিশ্রাম করাটা হচ্ছে কাজেরই অঙ্গ। আমরা যদি বিশ্রাম না করি, টানা কাজ করি, তাহলেও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি। সেই জন্য একটু করে 2 ঘন্টা করে পড়ে একটু করে আরাম করা দরকার। স্যার ছবিটা আটকে গেছে। ও, ছবি আটকে গেছে? না স্যার, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এই দাঁত দাঁত কখন মাজো? সকালে? সকালে। দুপুরে মাজো? না স্যার। রাত্রে? হ্যাঁ মাজি। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কখন করো? সকালে আর রাতে করো, তাই না? হ্যাঁ। সকালে, দুপুরে আর রাত্রে। হ্যাঁ স্কুল কখন যাও? সকালে। সকালে। প্রার্থনা কখন হয়? সকালে। সকালে। এই যে কাজগুলো এখানে আমি লিখলাম, সবগুলো কখন হয় এখানে লিখতে হবে। দিদিমণি এবার জিজ্ঞেস করলেন, যদি আমরা সারাদিন কিছুই না খাই, উপোস করি, আমরা যদি কিছু না খাই তাকে বলা হয় উপোস। কি বলা হয়? মা কাকিমারা করে, দেখবে শিবরাত্রি উপোস করলো না কদিন আগে? হ্যাঁ স্যার। আর কাল থেকে তো আবার রোজা পড়ে যাচ্ছে। মুসলিম যারা আছে, যারা ইসলাম ধর্ম পালন করে, তারা কাল থেকে আবার সারাদিন কিছু খাবে না, রাতে গিয়ে খাবে। তো যদি আমরা সারাদিন কিছুই না খাই, তাহলে আমাদের গায়ের জোর কমে যাবে। পুরোপুরি কমবে না, কেন বলতো? আমাদের খাবারগুলো শরীরে লেগে যায়। মানে আমাদের হাতটা ধরে, এটা হাড়, হাড়ের সঙ্গে খাবারটা যখন আমরা খাই ঠিকঠাক, তখন মাংস হিসেবে জমে থাকে, হাড়ের ভেতরে ঢুকে থাকে খাবারগুলো। এবার যখন আমরা একদিন খাবো না, তখন কিছুই হবে না, একটু ঝিমুনি লাগবে। 2 দিন খাবো না, তখন একটু বেশি ঝিমুনি লাগবে। এই করে করে যখন অনেক দিন খাবো না, তখন দুর্বল হয়ে পড়বো। আমরা তো সারাদিন এসব কাজ করি, সেই কাজ করার শক্তি পাই কোথা থেকে? আসলাম বলল আমরা তো খাবার খাই, খাবার থেকেই শক্তি পাই। দিদিমণি বলেন ঠিক বলেছো, তবে এক এক রকমের কাজের জন্য এক এক রকমের পরিমাণ শক্তি দরকার। সব কাজে কি সমান শক্তি দরকার? না স্যার। কোদাল চালালে অনেক শক্তি দরকার। কোদাল যদি তুমি মাঠে কাটো, প্রচুর শক্তি দরকার হয়। চাষি ভাইদের অনেক শক্তি দরকার হয়। এই জন্য ওরা দেখবে অনেকটা ভাতের থালা ভর্তি করে ওরা ভাত খায়।
ওদের শরীরও সুস্থ থাকে, অনেকটা ভাত খেতে পারে। আর আমরা যখন আমরা যেহেতু আমরা কম কাজ করি, সেই জন্য আমরা একটুখানি ভাত খাই। যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয়, কোনো কাজে শক্তি লাগে বেশি, কোনো কাজে আবার শক্তি প্রয়োজন হয় কম। খাবার খেয়ে আমরা সেই শক্তির চাহিদা মেটাই। এবার ধরো তুমি অনেকটা খাবার খাচ্ছ কিন্তু কাজ করছো না, তাহলে কি হবে? স্যার আমি অসুস্থ হয়ে পড়বো। অনেকটা খাবার খাচ্ছ কিন্তু কোনো কাজ করছো না, শুধু এমনি করে নাক ডেকে ঘুমাচ্ছ, তাহলে কি হবে? স্যার আমি অসুস্থ হয়ে পড়বো। না, তাহলে মোটা হয়ে যাবে, ফ্যাট হয়ে যাবে, ফ্যাট। খাবারগুলো শরীরে জমে যাবে, খাবারগুলো শরীরে জমে যাবে। জমে যাবে। নিচে প্রাণীগুলোর ছবি লক্ষ্য করো, নিজের ছবি লেখো কে কোন কাজের জন্য ভঙ্গিতে রয়েছে। এটা পালাচ্ছে, এ কি করছে? বাঘ হরিণকে তাড়া করছে। আর হরিণ পালাচ্ছে। হরিণ ছুটছে। ওটা মৌমাছি ফুলের মধু খাচ্ছে। কেঁচো মাটি থেকে খাবার বের খাচ্ছে। হচ্ছে। কেঁচো মাটি থেকে বের হচ্ছে। ব্যাঙ লাফাচ্ছে। গন্ডার বিশ্রাম নিচ্ছে। মাছ সাঁতার কাটছে। সাপ ব্যাঙ খাচ্ছে। খাচ্ছে। প্রজাপতি ফুলের মধু খাচ্ছে। কচ্ছপ চলছে। পাখি উঠছে। হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। হাতি গোটা কলা গাছটা খেতে পারে, হাতি গোটায় কলা গাছ খেতে পারে। যে খাবার থেকে সুস্থ থাকবো, যে খাবার খেয়ে সুস্থ থাকবো। আমরা যদি সব সময় এই চপ আর মুড়ি খাই তাহলে বাঁচবো না স্যার। কি হবে? আমরা যদি সব সময় কুরকুরে খাই তাহলে বাঁচবো না স্যার। তাহলে আমাদের খাবারটা খেতে হবে সুস্থ থাকার জন্য। মানুষ খাবার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? বাঁচার জন্য খাই। কিন্তু এক একজন দেখবে এত খাচ্ছে গপ 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 করে, মনে হচ্ছে ও খাবার জন্যই বেঁচে আছে, না খাবার জন্য বেঁচে নেই, খাবার জন্য। তাহলে আমাদের প্রয়োজন মতো খেতে হবে। যিশু জিজ্ঞেস করলো আমাদের সবার কি একই রকমের খাবার দরকার? আমি আগেই বলেছি আমাদের সবার খাবার সমান দরকার নয়। বাবা বেশি কাজ করে, বাবার বেশি খাবার দরকার হতে পারে। দিদি বললেন না, আমরা সবাই তো একই ধরনের কাজ করি না, কোনোটায় অনেক বেশি পরিশ্রম, কোনোটা একটু কম। কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায়। শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরন আর পরিমাণ বদলায়। তাহলে যে বেশি কাজ করবে তাকে বেশি খাবার খেতে হবে, যে কম কাজ করবে তাকে কম খাবার খেতে হবে। তাহলে বাড়িতে আর ঝগড়া করবে না তো? কম খাবার খেতে হবে কেন? বিমলার অভিমান কি ছিল বলো তো? দাদাকে বেশি দিলে, মাকে বেশি দিলে, আর আমি কম পাবো। বিমলার অভিমানটা পড়েছো? না স্যার। পড়েছো? না স্যার। বিমলার অভিমান ক্লাস 5-এ আছে মনে হয়। আসলে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয়। বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা দরকার, একটা প্ল্যান দরকার, একটা লিস্ট করা দরকার, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও হয়। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খেতে হবে। এই সব ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়াটাকে বলা হয় সুষম আহার। পরীক্ষায় প্রশ্ন আসবে সুষম আহার কি? না, সব রকম খাবারকে মিলিয়ে মিশিয়ে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী খাবার খাওয়াটাকে বলা হয় সুষম খাবার। যিশু বলল সব মানুষের সুষম আহার কি একই রকম? না, সব মানুষের সুষম আহার একই রকম নয়। যারা কুস্তি করে তাদের সুষম খাবার আলাদা। প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না। কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। শুধু তাই নয়, সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীর, ওজন, উচ্চতা, কোন জায়গায় জল হওয়ার মতো বিষয়ের ওপর। আমরা যদি পাহাড়ি অঞ্চলে বাস করি তাহলে আমাদের একটু গরম খাবার খেতে হবে, কারণ ওখানে ঠান্ডা, ওখানে আমাদের একটু গরম খাবার খেতে হবে, মাছ মাংসটা বেশি খেতে হবে। আবার যদি আমরা গরম মরুভূমি অঞ্চলে বেশ বাস করি তাহলে আমাদের সেখানে কিন্তু কম খেতে হবে মাছ মাংস। কেন বলতো? সেখানে উষ্ণ আবহাওয়া, পেটের অসুখ হবে।
সাহেলি জিজ্ঞেস করলো সুষম আহারের মধ্যে কি কি ধরনের খাবার থাকে দিদি? সুষম আহারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। কি কি দেখো তো? দেখো, শর্করা জাতীয় খাবার থাকবে, দানাশস্য জাতীয় খাবার, শাকসবজি জাতীয় ফল জাতীয় খাবার, তেল ঘি বাদাম জাতীয় খাবার, মাছ মাংস ডিম জাতীয় খাবার। শর্করা, প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট। দেখো, ভাত রুটি এটা হচ্ছে দানাশস্য। ভাত রুটি, তারপরে মুড়ি। চিড়ে খেয়েছো? চিড়ে কোনোদিন? চিড়ে, স্যার এগুলো হচ্ছে শস্য জাতীয় খাবার। ভুট্টা, ভুট্টা, হ্যাঁ স্যার। আর কি এরকম শস্য জাতীয় খাবার? মটরশুঁটি। মটরশুঁটি এটা সবজি, শাকসবজির দিকে পড়ে গেল। মটরশুঁটিটা শাকসবজির দিকে পড়লো। তাহলে এখানে এই নামগুলো লিখতে পারবে কি কি খাবার আমরা খাই? হ্যাঁ স্যার। এখানে লিখবে কি কি খাবার আমরা খাই, কি কি সবজি আমরা খাই। বাদাম, ঘি, সরষের তেল এগুলো ব্যবহার করি। তারপরে বনস্পতি তেল। বনস্পতি মানে ডালডা ঘি, ডালডা তেল যেটা, মানে সাদা তেল যেটাকে বলে। আর মাছ মাংসের মধ্যে মাছ মাংস ডিম দুধ এগুলো খাই, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, আজ থেকে 50 বছরের আগে মানুষ কি একই রকম খাবার খেত? না না স্যার। এত রকম খাবার ছিলই না তখন। তখন শুধু ভাত ডাল আর আলু ভাজা। আর এখন এত ভেজাল খাবার চলে এসছে। তাহলে ঠাকুমা দাদুদের সঙ্গে কথা বললে আমরা দেখতে পাবো যে তখন তারা বলতো ক্রাউন চালের ভাত। মানে তখন একরকম ভাত চাল ভালো হতো না, ধান ভালো হতো না। তখন তারা একরকম ঘাসের বীজকে খেত, তারপরে ধান খেত, ধানের চাল, ধান থেকে চাল বার করে খেত। খাবার বলতে ছিল মসুরি খেসারি এগুলো সেদ্ধ খাওয়া। তেল ঘির অত চল ছিল না। খাঁটি মাছ পেত, খাঁটি মাংস পাওয়া যেত, দেশি মাংস। এখনকার মতো পোলট্রি ছিল না। ডিমও ভালো পাওয়া যেত, পোলট্রির ডিম পাওয়া যেত না। আর দুধ ছিল সলিড। এখন তো সবই ভেজাল, তাই না? তাহলে দাদুদের কাছ থেকে জেনে নেবে কয়েকটা আগের দিনের খাবারের নাম। একই হবে, এখনকার মতোই হবে, তবে তখনকার দিনে খাবারটা সুস্থ ছিল, সলিড ছিল, বিশুদ্ধ ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম বলো। শিবম, 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 বুঝতে পারছো পড়াগুলো? স্যার দেবো তো স্যার শুনতে পাবে? শোনা যাচ্ছে না? আসি না স্যার, কথা শুনতে পাচ্ছি না। তাই তো। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি সকালে কি খাও? আমি সকালে বিস্কুট খাই, দুধ খাই। আচ্ছা, বিস্কুট দুধ খাও, কিন্তু একটু বাদাম জাতীয় খাবার খাবে, অল্প 2-4টে বাদাম খাবে। ব্রেনটা অনেক বুদ্ধি হবে, অনেক বুদ্ধি বাড়বে। আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই? আমরা যদি লক্ষ্য করি, সব খাবারই উদ্ভিদ থেকে পাই। সব খাবারই উদ্ভিদ থেকে পাই আমরা। সব না, কিছু কিছু খাবার। আচ্ছা, উদ্ভিদ থেকে পাই না এমন একটা খাবারের নাম করো তো। উদ্ভিদ থেকে পাই না? দুধ। দুধ, কিন্তু এটা উদ্ভিদ থেকে পায় কি করে বলো তো? গরু তো ঘাস খায়। কি করে? হ্যাঁ, গরু তো ঘাস খায়, আর ঘাসটাই তো দুধ হিসেবে আমাদের কাছে ফিরে আসে, তাই না? ও এমনিতে গরু থেকে আমরা যে দুধটা পাই সেটা কিন্তু প্রাণীজ খাবার, কিন্তু আসলে বেশি দূর পর্যন্ত ভাবলে আমরা দেখতে পাবো গরু যে ঘাস খায় সেটা কিন্তু উদ্ভিদ থেকে আসছে। আচ্ছা। তাহলে আমরা বলতে পারি যে সব খাবারই উদ্ভিদ থেকে পাই আমরা। চলো আমরা কিছু খাবারের নাম বলো কয়েকটা। ভাত,
রুটি, পরোটা আর সুজি, পায়েস ভাত পাই, রুটি পাই, পরোটা পাই, পাই, সবজিও পাই। পরোটা পাই। দুধটা আমরা উদ্ভিদ থেকে পাই না, প্রাণী থেকে পাই। হ্যাঁ তুমি এগুলো সব খাও? হ্যাঁ স্যার। সব খাবার খাওয়া দরকার, কারণ আমাদের কোনোটা মাথাকে ভালো রাখে, কোনোটা পাকে ভালো রাখে, কোনোটা নাককে ভালো রাখে, কোনোটা আমাদের হৃদয় হার্টকে ভালো রাখে। সেই জন্য সব খাবার না খেলে আমাদের যেটা খাবার খাবো না সেই জিনিসটা দুর্বল হয়ে যাবে। আমরা যদি বাদাম জাতীয় খাবার কম খাই তাহলে আমাদের কি হবে, ব্রেনটা আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, অল্প বুদ্ধি হয়ে যাবে। আচ্ছা এবার এসো আমরা জানার হ্যাঁ চেষ্টা স্যার। করি কোন খাবার থেকে মানুষ প্রাণী কি শক্তি পায়। গরু কোন খাবার থেকে শক্তি পায়? ঘাস। গরু পায় গাছ থেকে। হাতি গাছপালা। বাঘ পানি মাংস বা হরিণ। আচ্ছা মাছ জলের উদ্ভিদ। পোকা আর উদ্ভিদ। হ্যাঁ হরিণ 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 ঘাস। কচ্ছপ ঘাস, ছোট ছোট প্রাণী। আচ্ছা সাপ আচ্ছা ব্যাং বা ছোট প্রাণী। ব্যাং ঘাস, ব্যাং ফড়িং। ফড়িং। আচ্ছা মাছরাঙা মাছ। মাছ। মানুষ সব মানুষ সব সব খায় ঘাস মানুষ। থেকে। মানুষ মাছ খায়, ফড়িং মাংস খায়, খায়। ব্যাং খায়। চীন দেশের লোক ব্যাং খায়। বাঘও খায় মনে হয়, ঘাসও খায়, ঘাসও খায়। আরশোলা খায় গো চীন দেশের লোক, জানো? একদিন দেখলাম কচর মচর করে আরশোলাটাকে একটা কাঠিতে গুজেছে। হ্যাঁ, গুজে ওটাকে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে করে খাচ্ছে। দেখো, দিদিমণি জিজ্ঞেস করলেন মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায়। আসলাম বলল উদ্ভিদ থেকে। অরুণ বলল কেন, প্রাণীদের থেকেও তো দুধ মাছ মাংস পাই। তোমরা দুজনেই ঠিক বলেছো। আচ্ছা, দুধ বা ডিম আমরা কোন প্রাণী থেকে পাই? দুধ পাই আমরা গরু থেকে, ছাগল থেকে, আর ডিম পাই আমরা মুরগি থেকে। বেশ, বলতে পারো গরু আর ছাগল মুরগি কি খায়? শামীম বলল গরু তো ঘাস খায়। অরুণ বলল ছাগলও তো ঘাস খায়, গাছের পাতাও খায়। মঞ্জু বলল মুরগি তো চাল খায়, গম খায়। অরুণরা আলোচনা করুক, আর সেই ফাঁকে তোমরা কয়েকটা প্রাণীর নাম লিখো যাদের থেকে আমরা বিভিন্ন রকমের খাবার পাই। গরুর কাছ থেকে পাই, ছাগলের কাছ থেকে পাই, মুরগির কাছে, হাঁসের কাছে পাই, আর কার কাছে পাই খাবার? আর 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 মুরগি আছে, মাছ। মাছ। তাহলে গরুর কাছ থেকে আমরা দুধ পাই, ছাগলের কাছে আমরা মাংস দুধ পাই, মাংস আর দুধ। মুরগির কাছ থেকে আমরা ডিম পাই, মাংস পাই। ডিম পাই, মাংস পাই। হাঁসের কাছ থেকে ডিম পাই, মাংস পাই। ডিম পাই, মাংস পাই। মাছের কাছ থেকে মাংস পাই, মাংস পাই মাছের। ওই প্রাণী নিজে কি খায়? ঘাস খায়। গরু খায় ঘাস, ঘাস ছাড়া। ছাগল খায় ঘাস, মুরগি খায় ঘাস, মুরগি খায় ছোট পোকা। গম কি খায়? জলজ উদ্ভিদ। উদ্ভিদ। আর মাছ খায় জলজ উদ্ভিদ। কোথা থেকে পায়? উদ্ভিদ না প্রাণী? কোথা থেকে পায়? উদ্ভিদ। আমরা যদি ভালো করে লক্ষ্য করি সব খাবারই উদ্ভিদ থেকে আসছে, তাই না? আমি একটু আগে বললাম সব খাবারই উদ্ভিদ থেকে আসছে।
হ্যাঁ। কারণ ওরা আগে ঘাস খাচ্ছে, তারপর সেটা থেকে আমরা খাচ্ছি। এবার বলছে গাছেরা খাবার কিভাবে তৈরি করে, খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো, আমরা একটা গাছ লাগিয়ে দিলাম, এই গাছের নিচে দিকে থাকে কি? গাছের শিকড় আছে। শিকড়। এই শিকড়টা কোথায় থাকে? টবে বা মাটিতে থাকে। কোথায় থাকে? মাটির নিচে, মাটির মাটিতে। তলায় বা টবে। এখানে আমরা কি দেই? জল দেই। হ্যাঁ। আর গাছে থাকে পাতা, পাতা থাকে না? হ্যাঁ। পাতাও আবার অনেক রকমের হয়, বিভিন্ন রকম গাছে বিভিন্ন রকম পাতা হয়। এই পাতা আর আকাশে থাকে সূর্য মামা, হ্যাঁ। সূর্যের আলোটা পাতায় এসে পড়ে। আর পাতার তল দিকে ছোট ছোট ফুটো থাকে। ছোট ছোট কি থাকে? ফুটো। এই ফুটোগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা কিউটিকল। কি বলা হয়? এই ছোট ছোট ফুটোগুলোকে বলা হয় পাতার ফুটো বা পত্ররন্ধ্র। বা পদ্র ফুটো। পত্ররন্ধ্র বা কিউটিকল। এই পাতার ফুটো দিয়ে ঢুকে যায় আমরা যে ছাড়লাম কার্বন ডাই অক্সাইড। আমরা কি ছাড়ি? আমরা কি গ্যাস ছাড়ি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এই কটা জিনিস লাগে। প্রথম কথা হচ্ছে জল লাগে, বাতাস লাগে, আর সূর্যের আলো লাগে। এই কটা জিনিস দিয়ে কি তৈরি হয়? এই কটা জিনিস দিয়ে খাবার তৈরি হয়। মজার কথা। তাহলে জল লাগে, বাতাস লাগে, আর সূর্যের আলো লাগে। সূর্যের আলো। আচ্ছা, এইখানে গাছ একটা গ্যাস ছাড়ে। গ্যাসটার নাম হচ্ছে অক্সিজেন বা O2। গাছ গ্রহণ করে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। গাছ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড আর ছাড়ে অক্সিজেন। মানে আমরা যেটা নিচ্ছি, অক্সিজেন নিলাম, এটা গাছ দিচ্ছে আমাদেরকে, আর গাছকে আমরা কি দিলাম? কার্বন ডাই অক্সাইড দিলাম। তাহলে প্রাণী থেকে আমরা বেশ কিছু খাবার পাই। আচ্ছা, তাহলে ওই প্রাণীর খাবার কোথা থেকে পাই বলো দেখি? আসমা বললো গাছ থেকে। ওই প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে গাছেরা। সেই খাবারটাও আসলে গাছ থেকেই এসছে। তাহলে সব খাবারের মূল কারা? সব খাবারের মূল হচ্ছে গাছেরা। উদ্ভিদরাই হচ্ছে সব খাবারের মূল। সরাসরি ঘুরপথে উদ্ভিদরাই হলো আমাদের সব খাবারের উৎস। উদ্ভিদদের খাবার পাই কোথা থেকে বলো তো দেখি? মঞ্জু বলল দিদি মাটি থেকে খাবার পাই। মাটি থেকে তৈরি খাবার পাই না, কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু উপাদান পাই। জল আর ভিটামিন পাই। আর বাতাসে থাকে কার্বন ডাই অক্সাইড। তাহলে জল, কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলো, এই তিনটে জিনিস দিয়ে খাবার তৈরি হয়। এই যে প্রক্রিয়ায় খাবারটা তৈরি হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষ। কি বলা হয়? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ বলা হয়। খাবার তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষ। এবার কিভাবে হয় দেখো, গাছের ছবিটাই বুঝিয়ে দিচ্ছি। বাতাস দিয়ে কার্বন ডাই অক্সাইড গাছের পাতায় চলে আসে, সূর্যের আলো পাতায় পড়ে, আর এই গাছের পাতার মধ্যে ক্লোরোফিল আছে, সবুজ সবুজ কণা আছে। গাছের পাতার মধ্যে সবুজ সবুজ ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কণা আছে, এটাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলের উপস্থিতিতে জল আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিক্রিয়া হয়, সূর্যের আলোর মধ্যে বিক্রিয়া হয়, নিয়ে খাবার তৈরি হয়। গাছ কোথায় খাবার তৈরি করে? গাছে খাবার তৈরি করে পাতায়। তার জন্য গাছের রান্নাঘর কোনটা? গাছের রান্নাঘর পাতা। গাছের রান্নাঘর হচ্ছে পাতা। গাছেরা খাবার তৈরি করে, রান্নাঘর পাতা। তাহলে তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে বড় হতে, আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে। আসলে সূর্য থেকে পাওয়া শক্তি একটা অংশই উদ্ভিদদের খাবার তৈরির জন্য জমা থাকে। এবারে ছবির ফাঁকা বাক্সে দুটো ভর্তি করে ফেলো। আমি বললো তার মানে সূর্যের আলো, সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদদের তৈরি খাবারে,
আবার খাবার খেলে সেই শক্তি আমরা পানি দিয়ে পেয়ে পাই, তাহলে ঠিক আছে, ঠিক তাই। মানে আসলে সূর্যের শক্তিটাই আমাদের খাবারের মধ্যে থাকে। সূর্যের শক্তিটাই কোথায় থাকে? খাবারের মধ্যে। এই খাবারটা খেয়ে আমরা শক্তি পাই। তাহলে সব শক্তির আসল উৎস হচ্ছে সূর্য। খাবারের মধ্যে যে শক্তিটা থাকে কোথা থেকে পাই আমরা? সূর্য। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার বলুন। তাহলে গাছেদের খাবার কোথায় তৈরি হয়? গাছেদের খাবার স্যার পাতায়। আচ্ছা, গাছেরা খাবার তৈরি করে, গাছেরা নিঃশ্বাস নেয়? হ্যাঁ নেয়। না স্যার। নেয় নেয়। গাছেরা পাতার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। কি গ্যাস গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড, CO2। কার্বন ডাই কার্বন 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 ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড। আর ছাড়ে কি? এরা বাতাসে ছাড়ে অক্সিজেন। বাতাসে কি ছাড়ে? অক্সিজেন। অক্সিজেন। আর আমরা কি করি বলতো? আমরা গাছকে দিই কার্বন ডাই অক্সাইড, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। বুঝলে? হ্যাঁ। তাহলে এবার গাছ খাবার তৈরি করছে পাতায়। এবার ওই খাবারটা আমরা কি করে পাচ্ছি? কোনো গাছের পাতা খেয়ে নিচ্ছি। গাছেরা পাতার মধ্যে খাবার রেখেছিল, সেই পাতাটাকে আমরা ভেঙে নিয়ে এসে রান্না করে খেয়ে নিলাম শাক হিসেবে। এবার এই পাতার মধ্যে যে শক্তিটা ছিল সেটা আমাদের পেটে চলে এলো, ওটা দিয়ে আমরা কাজ করতে পারছি। আবার গাছেরা কি করলো? বড় করে শক্তিটাকে আম আকারে গাছে রেখে দিল। আমরা আমটা পেরে নিয়ে চলে এলাম। এই আমের মধ্যে সূর্যের আলোর তৈরি খাবারটা আছে না নাই? আচ্ছা স্যার। সেই আমটা খেলাম। সেই আমে যে শক্তিটা আসলে কোথা থেকে এসছে? সেটা সূর্যের আলো থেকে। হ্যাঁ, তাহলে সব শক্তির আসল উৎস সূর্য। আমরা যে মাছটা খেলাম, মাছের মধ্যে সূর্য শক্তি আছে নাকি? মাছের মধ্যে আছে। কি করে? স্যার জলে সূর্যের আলো পড়ে। আরে বাবা, মাছ কি খায়? ছোট ছোট ঘাস খায়, ছোট ছোট মাছ খায়। এই ছোট ঘাসগুলো কি খেয়ে বেঁচে থাকে? ছোট ঘাসগুলো তো সূর্যের আলোতে বেঁচে থাকে। ছোট পোকামাকড় গুলো তো ঘাস খেয়ে বেঁচে থাকে। এবার এইটা মাছ খাচ্ছে, মানে মাছ যে খাবারটা খাচ্ছে, যে শক্তিটা মাছের দরকার হচ্ছে, সেটা তো আসলে সূর্য থেকেই আসছে, তাই না? হ্যাঁ স্যার। তারপর দরকার মতো সেই শক্তিটা প্রাণীরা ব্যবহার করে। ধরো একটা লেবু গাছ আমাদের বাড়িতে আছে, এই লেবু গাছে 5টা লেবু ধরেছে, তো এই লেবুর মধ্যে যে শক্তিটা আছে কোথা থেকে এসছে? স্যার সূর্যের আলো থেকে। হ্যাঁ, গাছে তৈরি হয়েছিল খাবার, সেই খাবারের বেশি অংশটা ফলের মধ্যে রেখে দিয়েছে। এই ফলটাকে আমরা ভেঙে নিচ্ছি, ওখান থেকে আমরা শক্তি পেয়ে যাচ্ছি। মৌমাছি ফুলে ফুলে মধু খুঁজে বেড়ায়, মাছ সাঁতার কাটে, আর মানুষ দিনরাত কত রকমের কাজই না করে এই শক্তি খরচ করে। তাহলে শক্তিটা আসে সূর্য থেকে, আর আমরা কাজের মাধ্যমে সেই শক্তি খরচ করি। চলো, খাবার থেকে শক্তি পাই কিভাবে? টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে। দিদিমণি নিশ্চয়ই ক্লাসে এসে গেছেন। স্বামী, মঞ্জু আর মেরি তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল। ক্লাসে ঢুকে বেঞ্চিতে বসে তারা হাঁপাতে লাগলো। দিদিমণি জিজ্ঞেস করলেন, তোমরা এমন হাঁপাচ্ছ কেন? মেরি বলল, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই। তোমরা কেউ যদি খেয়াল করে দেখেছো, হাঁপানোর সময় তোমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলে। মঞ্জু বলে উঠলো, হ্যাঁ দিদি, ঠিকই তো।
দৌড়ানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা কি খরচ করো বলো তো? শামীম বলল, শক্তি, তাই না দিদি? ঠিক, কিন্তু শক্তি পাও কোথা থেকে বলো তো? অরুণ বলল, খাবার থেকে দিদি। ঠিক, কিন্তু খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে জানো কি? মেরি বলল, খাবার থেকে নিশ্চয় কোনোভাবে আমরা শক্তিটাকে বের করে নিই। ঠিকই আচ্ছা দেখো, বলেছো, আমরা একটু কিন্তু বুঝে নেই। শোনো, আমরা মুখ দিয়ে খাবারটা খেলাম। এই হ্যাঁ, মুখ দিয়ে আমাদের খাবারটা চলে এলো নালি দিয়ে, গ্রাস নালি দিয়ে আমাদের পাকস্থলিতে চলে এলো। কোথায় এলো? পাকস্থলীতে। ধরো একটা মাংসের টুকরো বা একটা কিছু খেয়েছি, ফল খেয়েছি, এই ফলটা কুচি কুচি হয়ে একটু গাঢ় হয়ে চলে এলো পাকস্থলীতে। এই পাকস্থলীতে রক্ত জালক আছে। কি আছে বলতো? রক্তের জাল, রক্তজালক। রক্ততে ধরে আছে পাকস্থলীটাকে। এবার এই পাকস্থলীর দেওয়ালে যখন লাগছে, এই রক্ত জালক দিয়ে শুষে নিচ্ছে খাবারের ছোট ছোট অংশগুলোকে, শুষে নিচ্ছে ছোট ছোট অংশগুলোকে, খাবার শুষে নিয়ে সেটা রক্তে মিশে যাচ্ছে। হ্যাঁ, এই রক্ত চলে যাচ্ছে যেখানে যা খাবার দরকার। চোখে খাবার দরকার, চোখে কিছুটা খাবার চলে গেল রক্তের মাধ্যমে। নাকে কিছুটা দরকার আমার, নাকে চলে গেল কিছুটা খাবার রক্তের মাধ্যমে, কারণ রক্ত তো সব জায়গায় আছে। হ্যাঁ, তাহলে এই রক্ত সঞ্চালন। পাকস্থলীর খাবারটা ছোট 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 কণা হিসেবে রক্তের মাধ্যমে চোখে, মুখে, নাকে চলে যায়। এবার চোখে নাকের মধ্যে কোষ আছে। কি আছে? কোষ আছে। কোষ কি না দেহের ক্ষুদ্রতম একক। যেমন বাড়ি গড়াতে ছোট ছোট ইট লাগে, তেমনি আমাদের হাত গড়াতে, পা গড়াতে ছোট 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 বিন্দু 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 কোষ লাগে। কি লাগে? কোষ লাগে। এই কোষের ভিতরে থাকে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াতে যখন খাবারটা চলে এলো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির ঘর। কি বলা হয়? তীর ঘর। এইখানে এসে খাবারটা ভেঙে যায়। এইখানে এসে খাবারটা ভেঙে গিয়ে এই খাবারটা তখন আমাদের শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, তাহলে কিভাবে শক্তি পাই বুঝতে পারলে? খাবারটা গিলে নিলাম, সঙ্গে সঙ্গে শক্তি হয়ে গেল, ইয়া করতে পারবো না। সেই খাবারটা গুলে যেতে হবে, গুলে গিয়ে আমাদের রক্তে মিশে যেতে হবে। রক্তটা আমাদের যেখানে যেখানে শক্তি দরকার, পায়ে শক্তি দরকার হলে পায়ে পৌঁছাতে হবে রক্তটা। খাবার মিশ্রিত রক্তটা, খাবার মেশানো রক্তটা পায়ে পৌঁছাবে, তবেই তো আমরা খেলায় ভালো খেলতে পারবো, দৌড়াতে পারবো। বুঝেছো? এবার পায়ে থাকে ছোট 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 কোষ, ছোট 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 কোষ। এই কোষগুলোর মধ্যে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের পাশে পাশে থাকে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াতে খাবারটা যখন পৌঁছে যায়, তখন খাবার থেকে শক্তি বেরিয়ে যায়। তাহলে দেখো, ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? এসো এবারে আমরা সেটাই বোঝার চেষ্টা করি। আমরা বাতাস থেকে শ্বাস নিই। চলো নিঃশ্বাস নাও একবার। বাতাস থেকে আমরা শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস, গ্রহণ করাটাকে বলা হয় প্রশ্বাস, গ্রহণটাকে বলা হয় প্রশ্বাস, আর ছাড়াটাকে নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়াটাকে বলা হয় নিঃশ্বাস। নি মানে নাই, নিঃশ্বাস, নাই শ্বাস, বাতাস নাই তার মানে নিঃশ্বাস। ছেড়ে দিলাম বাতাস, তার মানে বাতাস ছাড়াটাকে নিঃশ্বাস বলে। বিষাম খাওয়ার কথা আলোচনা করার সময় একটা বাতাস যাওয়ার নলের কথা আমরা বলেছিলাম। তাহলে আমরা জানি যে একটা নল দিয়েই খাবার, আর ওই নল দিয়েই কিন্তু বাতাসও ঢোকে। কিন্তু যদি খাবারের নল দিয়ে যদি বাতাস ঢুকে যায়, বাতাসের নল দিয়ে যদি খাবার ঢুকে যায়, তাহলে নলটা চুপসে যায়। এই চুপসে গেলে তখন আমরা অক অক করে কাশি, তখন ওই কাশি দিয়ে খাবারটা বেরিয়ে যায়, তখন আমরা আবার নিঃশ্বাস নিতে পারি। এটা আমরা আগে আলোচনা করেছিলাম। আফসানা বলল, হ্যাঁ দিদি, আমাদের গলার ভেতরে দুটো নল থাকে পাশাপাশি। অরুণ বলল, মনে পড়ছে দিদি, একটা দিয়ে খাবার যায় আর অন্যটা দিয়ে বাতাস যায়। বাতাস। বাহ, তোমার তো খুব ভালো মনে আছে দেখছি। ওই বাতাস যাওয়ার নলটা হলো শ্বাসনালী। শ্বাসনালীর শেষে দুটো থলির মতন অংশ আছে, এরা হলো ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়। ফুসফুসটা বড় হয়ে যায়, তার জন্য আমাদের বুকটা ফুলে ওঠে। বুকটা ফুলে উঠলো আর ছাড়লে চুপসে যায়। হ্যাঁ। অরুণ জিজ্ঞেস করলো, অনেক সময় তো আমরা মুখ দিয়েও প্রশ্বাস নিই, তাই না দিদি?
ঠিকই, তবে মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস কিন্তু শ্বাসনালী দিয়েই ফুসফুসে পৌঁছায়। তবে নাক দিয়ে ঠিক মতো নিঃশ্বাস নিতে না পারলে তবেই মুখ দিয়ে শ্বাস মঞ্জু জিজ্ঞেস করলো, বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি হয় দিদি? বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছায়, ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়, আর তারপরে এই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমাদের শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি তোমরা পাও খাবার থেকে, তাই তো? আফসানা বলল, আর অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন দিদি? দৌড়ানো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার হয়। পাশ থেকে অরুণ বলে উঠল, আর তার জন্য বেশি লাগে অক্সিজেন লাগে। বেশি অক্সিজেন। আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই আমরা হাঁপিয়ে যাই, তাই না দিদি? ঠিক বলেছো। ঠিক আমরা আছে যেমন কৃত্তিকা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ উমেশ আলমা, বুঝতে পারছো ব্যাপারটা? উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। বুঝতে পারছো ব্যাপারগুলো? হ্যাঁ তাহলে আমরা জোরে জোরে যদি কাজ করি তাহলে আমাদের বেশি নিঃশ্বাস নিতে হয় কেন? না, কাজ করার জন্য শক্তি দরকার, আর শক্তিটা পাবো খাবার থেকে। সেই খাবার থেকে শক্তি বার করার জন্য কার দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেনটা বেশি দরকার বলে আমরা জোরে জোরে শ্বাস নিই। আমরা যখন ছুটি রান দিই তখন আমাদের বেশি শক্তি প্রয়োজন হয়, সেই জন্য আমরা জোরে জোরে নিঃশ্বাস নিই, তাই না? জোরে জোরে শ্বাস। হুম, হ্যাঁ ঠিক আছে। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। কোনো কোশ্চেন নেই? না। পাতায় খাবার তৈরি হয়, তাই তো? হ্যাঁ পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। পাতার মধ্যে গ্যাস ঢুকতে হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকতে হয় খাবার বানানোর জন্য, আর সূর্যের আলো পড়তে হয়। কি পড়তে হয়? আর মাটি থেকে জল। মাটি থেকে জল, এই তিনটে নিয়েই তৈরি হয় খাবার। জল, আলো আর কার্বন ডাইঅক্সাইড। বাতাস। হ্যাঁ, জল, আলো আর বাতাস। এই খাবারটা আমরা খাই। খাবারটা কি করে ভাঙে? খাবারটা চলে আসে পাকস্থলীতে। এই পাকস্থলীতে চলে যায়, পাকস্থলীতে টুকরো 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 হয়ে রক্তে চলে যায়। রক্তের ভেতরে থাকে মাইটোকন্ড্রিয়া, আর এই রক্তে খাবারের সঙ্গে রক্ত দিয়েই অক্সিজেনও যায়। অক্সিজেন কি দিয়ে যায়? রক্ত দিয়েই। এই অক্সিজেন আর খাবার যখন মাইটোকন্ড্রিয়ায় যায় তখন অক্সিজেন খাবারটার মধ্যে থেকে শক্ত খাবারটাকে মানে ভেঙে মাইটোকন্ড্রিয়া থেকে খাবার শক্তিটা বার করে নেয়। তাহলে অক্সিজেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাবার থেকে শক্তিটা বার করে। শক্তিঘর কাকে বলা হয় তাহলে? বার করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। কি বলা হয়? শক্তিঘর। পাতাকে বলা হয় রান্নাঘর। এখানে রান্না করে কে? গাছ। আর আমরা খাবারটাকে শক্তিতে বার করছি কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। তাহলে খাবার ভাঙতে গেলে আমাদের কিসের দরকার হয়? অক্সিজেনের দরকার হয়। অক্সিজেনের দরকার হয়। কথা বলতে গেলে আমাদের অক্সিজেনের দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে গেলেও শক্তি লাগে, আর শক্তি তৈরি করতে গেলে অক্সিজেন লাগে। সেই জন্য আমি দেখবে মাঝে মাঝে হাঁ করে জোরে জোরে অক্সিজেন নিচ্ছি। ঠিক আছে, আমরা পরের দিন আরো আলোচনা করব। আমরা আজকে মোটামুটি ভাবে বুঝলাম যে খাবারটা কিভাবে আমাদের শরীরের মধ্যে ভাঙে। 120 নম্বর তোমাদের বইয়ের কত নম্বর? 42 নম্বর পৃষ্ঠা অব্দি হলো না? 43 নম্বর। 43 নম্বর পৃষ্ঠা অব্দি হলো, ঠিক আছে। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আর শিফা,
বা হ্যাঁ স্যার। লেট কেন? আর স্যার নোটিফিকেশন আপনার কি বলে দেরিতে 9টার সময় এসছে। বাবারে 9টায়? আমি তো হ্যাঁ আজকে 8:36-এই ক্লাস শুরু করেছি। ঠিক আছে, কালকে থেকে তো তোমাদের রোজা, তাই না? স্যার। কালকে থেকে তো রোজা তোমাদের। হ্যাঁ জানি, একটা কথা ছিল, রোজাতে যদি আপনি যদি 7:30টার সময় যদি ক্লাস শুরু করেন তাহলে খুব ভালো হয়। কালকে থেকে চেষ্টা করছি, দেখছি। হ্যাঁ হ্যাঁ রোজা মাসটা শুধু। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আজকে আর বকবো না বেশি, পরের দিন আবার হবে। কোনো কোশ্চেন ঠিক আছে আছে তোমার? স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। ব্যাপারগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, একবার রিপিট ভিডিওটা দেখে নিও। তোমার প্রবলেম হলে তুমি রিপিট ভিডিওটাও দেখতে পারো। যদি আমি পারছি তো সময়টা চেঞ্জ করব, আর যদি না পারি ঠিক তাহলে আছে। তুমি করবে, লাইভ ক্লাসে না থেকে রিপিট ভিডিওতে থাকবে, আর আমাকে হোয়াটসঅ্যাপে যেগুলো অসুবিধা হবে জানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে।